মির্জা ফখরুল দল করেন না। এটা ওটা হয়, আমি আমার বক্তব্য এটা দিব, আমরা যখন বলি তখন আপনাদের কাছে খুব খারাপ লাগে। যখন আমরা আপনার কাছে উত্তর চাই তখন আপনারা বলেন না। মির্জা ফখরুল ইসলাম যিনি বিএনপির মতো একটা মহাসচিব, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্ত করতেই পারি যে এটা অনেকটা আওয়ামী লীগের প্রতি সিম্পেথি বা সেই ভোট ব্যাংক ভারী করার একটা উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করি। টুপিটা মাথা দিয়েছেন আল্লাহওয়ালা মানুষ, সবটা মিলে কইেন ভাই। কথা হচ্ছে আজকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে যদি আমাকে প্রশ্ন করতো যে জামাত ইসলামের যে ব্যাখ্যাটা দিচ্ছেন না, আপনার ব্যাখ্যাটা যেটা দিচ্ছেন যে ভোট ব্যাংক বাড়ানোর জন্যই এটা রাজনৈতিক দলের নেতারা হয়তো বা কথাবার্তা বলে, তো আগেও বলছে এখনো বলে মির্জা ফখরুল। ধন্যবাদ এনামুল ভাই। এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম রবি ভাইয়ের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনেকভাবে বিশ্লেষণ করা যায়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা যায়, আবার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই বক্তব্য দেবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তো এখানে আমি এই বিষয়ের আগে আপনি আরেকটা শিরোনাম দিয়েছিলেন ভারতের ষড়যন্ত্র, আমি সেই বিষয়টাই আলোচনা করতে চাই। এখানে আমি শুধু একটু টাচ দিয়ে যাই, পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করব। এখানে দেখুন, বিগত 16 বছর পর্যন্ত আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ দিয়ে, তার জবান দিয়ে বহুবার শুনেছি যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, ফেসিবাদ কায়েম করেছে, ফেসিবাদিজম, তার ইত্যাদি ইত্যাদি। তো যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিল, যারা ফেসিবাদ কায়েম করলো, যারা গণহত্যার সাথে জড়িত হলো, তারা আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, কিভাবে রাজনৈতিক করবে, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। 2 নম্বর হচ্ছে যে তাকে নিষিদ্ধ করা ঠিক হবে না। ঠিক হবে কি হবে না সেটা তো আদালতের প্রক্রিয়াধীন, আদালতে সেখানে যাবে, মানবাধিকার ট্রাইব্যুনালে সেখানে বিচার হবে, তারপরে সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সে আগের থেকেই কমেন্টস করে দেয়, মন্তব্য করে দেয়, আমি মনে করি যে সেটা আসলে এটা কিভাবে উনি দিয়েছেন সেটা উনি ব্যাখ্যা দিতে পারবেন। বাট কোন দলকে নিষিদ্ধ করা না করা সেটা আদালতের ব্যাপার, আদালতে বিচার হবে। আদালত যদি মনে করে যে এই দলটা পুরোই মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা সেক্ষেত্রে নিষিদ্ধ করে দেবে। তবে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা, যে দল হিসেবে কখনোই আওয়ামী লীগ গণহত্যার দায়কে এড়াতে পারে না, একেবারে টপ লেভেল থেকে নিয়ে জিরো লেভেল পর্যন্ত। কেন? কারণ আমরা জানি যে প্রত্যেকটা দলের নেতাকর্মী, তাদের কিছু ফর্মালিটিস বা তাদের কিছু আইন বা তাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, যারা দলের বাইরে কিন্তু যেতে পারে না। সুতরাং দলীয় প্রধান তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে সাধারণ যারা যারা নেতাকর্মী থাকে, তারা কিন্তু বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ থাকে না। এই জন্য দলীয় সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্ত কিন্তু মানে সবাই কিন্তু তার সাথে সাপোর্ট দিতে হয় বা সমর্থন দিতে হয়। সেই হিসেবে আপনি যারা দেখবেন যে জুলাই গণহত্যার সাথে জড়িত শুধুমাত্র একেবারে টপ লেভেলের কিছু ব্যক্তি, আর নিম্ন লেভেলের ব্যক্তিরা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকেই কিন্তু এই জায়গায় কেউ সাপোর্ট দিয়ে, কেউ সমর্থন দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সরাসরি মাঠে ফিল্ডে কাজ করে, প্রত্যেকেই কিন্তু এই গণহত্যার সাথে জড়িত আছে। সুতরাং দল হিসেবেও যে তারা অপরাধী নয়, এটা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক ধারায় যে কোনো দল, প্রত্যেকটি দল তারা গণতান্ত্রিক নির্বাচনে, গণতান্ত্রিক কার্যক্রমে অংশগ্রহণ করবে, পার্টিসিপেট করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। বাট আমি মনে করি যে এটা বিচারাধীন, প্রক্রিয়াধীন, তাদের আদালতের রায় হবে এবং তারপরে কে দল করতে পারবে কি পারবে না, তখন আদালত সেটা বিচার করবে। বাট আমার কাছে যদি ব্যক্তিগতভাবে মনে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ অপরাধী কিনা বা দলগতভাবে অপরাধী কিনা, তাহলে আমি বলবো নিশ্চিত অপরাধী, এবং মানবতা বিরোধী অপরাধী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা নতুন করে এক্সপ্লেইন করা বা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এখন রাজনৈতিক দল অনেক সময় তাদের ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে কথা বলে। তারা চিন্তা করে যে আগামী নির্বাচনের রোডম্যাপ কি হবে, কোন ভাবে বক্তব্য দিলে আমাদের ভোট ব্যাংকে বেশি ভোট পড়বে, এটাকে তারা লক্ষ্য রাখে অবশ্যই। তো বাংলাদেশে আওয়ামী লীগের অনুসারী যে একেবারে কম আছে তা নয়। আমরা এখন সবাই জানি যে আওয়ামী লীগ ব্যাকফুটে আছে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সে ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ আছে, কনফিউজড আছে। তো সেই জায়গায় যদি কোনো কারণে আওয়ামী লীগ যদি ফেল করে বা আদালত কর্তৃক যদি তারা ফেইলর হয়ে যায়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি এমন কিছু বক্তব্য আমি দিলাম, এমন কিছু ডেলিভারি দিলাম যাতে আওয়ামী লীগের সিম্পেথি অর্জন করে
নির্বাচনে যদি আওয়ামী লীগ মিস করে, পার্টিসিপেট করতে না পারে, আওয়ামী লীগের ভোটগুলো আমাদের ভোট ব্যাংকে জমা হবে। এজন্য রাজনৈতিক ব্যক্তিদের ক্যারেক্টার বড় রহস্যজনক। তারা যে কোন সময় কি বক্তব্য দিবে এবং কি উদ্দেশ্য বক্তব্য দেবে এটা বোঝা বড় দায়। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম, যিনি বিএনপির মতো একটা মহাসচিব, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্ত করতেই পারি যে এটা অনেকটা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি বা সেই ভোট ব্যাংক ভারী করার একটা উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে আসি যে আমি আগে 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 যে বলছিল ওনারা কি ভোট ব্যাংক বাড়ি করতে চায় নাই, একটু হুজুর টুপিটা মাথা দিয়েছেন আল্লাহ মানুষ, সবটা মিলে কইেন। ভাই কথা হচ্ছে আজকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে যদি আমাকে প্রশ্ন করতো যে জামাত ইসলামের যে ব্যাখ্যাটা দিচ্ছেন না, আপনার ব্যাখ্যাটা যেটা দিচ্ছেন যে ভোট ব্যাংক বাড়ানোর জন্যই এটা রাজনৈতিক দলের নেতারা হয়তো বা রেটরিক কথাবার্তা বলে, তো আগেও বলছে এখনো বলে, মির্জা ফখরুলও বলছে, এভাবে বললে তো এটা ক্লিয়ার হয়। আপনি একতরফা বলবেন না। আমি আমার বক্তব্য দিতে পারি, আমার বক্তব্য আমি আমার মতামত বক্তব্য দেব না। আমি কি মির্জা ফখরুলের সাথে 100% কে তার সমর্থন করবো? এটা আমি কি জামাত ইসলামের লগে 100% মতামত রাখবো? আমি তো একটা দল করি, আমার আইডিওলজি আছে না। আপনি কেন মির্জা ফখরুলের সাথে আপনি 100% মত রাখবেন না? প্রয়োজন নাই তো, আপনি মির্জা ফখরুলের দল করেন না। এটা ওটা হয়, আমি আমার বক্তব্য এটা আমরা যখন বলি তখন আপনাদের কাছে খুব খারাপ লাগে। যখন আমরা আপনার কাছে উত্তর চাই তখন আপনারা বলেন না, একতরফা বলে আপনারা চলে যেতে চান। না 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 না, এটা টকশো নিয়ম না। আপনার সাথে টক শোতে আসলে আপনার মতের বিপক্ষে গেলেই আপনি সাথে সাথে ইন্টারফেয়ার করেন কেন ভাই? এটা কেন? এটা তো একটা ফ্যাসিস্ট আচরণ। আমার মতের বিপক্ষে না, আপনি সত্য লুকান, সেজন্য আমি আপনাকে প্রশ্ন করি। শোনেন, জামাতের আমির শফিকুর রহমান সহ বলছে, মির্জা ফখরুলও বলছে, তারা দুইজনের রেটরিক বক্তব্য বলছে, ভোট ব্যাংক বাড়ানোর জন্য বলছে। বলেন আপনি আবার আমার পক্ষে আর বিপক্ষে আছে নাকি? আপনি তো সত্য কথা বলেন না। আপনি প্লিজ আপনি থামেন, আমার কথা শুনেন। আপনি আপনার সময় বলবেন। আপনি একজন মুরব্বী মানুষ, যথেষ্ট রেসপেক্ট আপনারে করি, কিন্তু আপনি আমাদের কথার ভিতরে ইন্টারফেয়ার করবেন কেন? আপনি এটা কোট করেন, আপনি আপনার সময় বলেন। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি না। আপনার বক্তব্যটা যখন এক পাশে হবে তখনই আমি না না না, এটা ডিবেট, এটা ডিবেট ক্লাস, এটা নট আলোচনা, এটা আলোচনা ডিবেট। এখানে কেউ কাউকে ছেড়ে দিবে না। আপনাকে কেউ ছেড়ে দিতে বলে না। আপনি মুরব্বী মানুষ, আপনাদের আমরা রেসপেক্ট করি। আপনি এটা টক শো, এখানে বক্তব্য কাউন্টার বক্তব্য হবেই, এটা মনে করি আমাদেরকে আসতে হবে। আপনার সময় আপনি বলবেন, এনামুল ভাই, আপনি যদি এটা সুষ্ঠুভাবে মেনটেন করতে না পারে তাহলে তো এখানে আলোচনা করার কোনো যথার্থতা আছে বলে আমি মনে করি না। উনি ওনার সময় বলবে, আমি কথা বললাম, আপনার কি 100% আমার সব কথা আপনার মনোভূত হবে নাকি? আপনার মগজটা তো আমার এখানে ইনস্টল করা না, আমার মগজটা আপনার ওখানে ইনস্টল করা না। আপনি আপনার মতামত দিবেন, আমি আমার মতামত দিব। যদি বিএনপির সাথে সবাই একমত হতো তাহলে বাংলাদেশের 99% বিএনপি হয়ে যেত। তা তো কখনো সম্ভব না, এটা কখনোই হবে না, হবার নয়। সুতরাং আপনি আপনার মতামত দেন, আমাকে আমার কথা বলতে দেন। আমাকে যদি এখানে প্রশ্ন করা হতো যে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সাথে আপনি একমত কিনা, আমি তখন আমার মতামত দিতাম। আমাকে প্রশ্ন করা হয়েছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে, আমি কি এখন আরেকজনকে টেনে নিয়ে আসবো নাকি? আমি কি ধান বান্ধে শিবির গীত গাবো নাকি? এটা তো আমার ক্যারেক্টার বিরুদ্ধে। এটা আমি টু দ্য পয়েন্টে কথা বলতে চাই।